ওয়েলকাম ব্যাক টু মাই এনআর টিউটোরিয়াল সেন্টার। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের সামনে আরো একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আলোচনা করব পার্টস অফ স্পিচ। যে 8 প্রকার পার্টস অফ স্পিচ আছে, সেই 8 প্রকার পার্টস অফ স্পিচের ডেফিনেশন, এক্সপ্লেনেশন এবং এক্সাম্পল এবং টোটাল কনসেপ্ট নিয়ে আমি আজকে আলোচনা করব। তোমরা যদি প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আমার আলোচনা শোনো এবং উপলব্ধি করো, তাহলে পার্টস অফ স্পিচটা তোমাদের কাছে এতটাই সহজ হবে যে এই পার্টস অফ স্পিচ নিয়ে তোমাদের মনের মধ্যে কোনো সন্দেহর অবকাশ থাকবে না। তাহলে চলো আজকের আলোচনা শুরু করি। তো আমরা জানি এর আগের ভিডিওতে আমি পার্টস অফ স্পিচের প্রকারভেদ নিয়ে আলোচনা করেছিলাম। পার্টস অফ স্পিচ হচ্ছে মোট 8 প্রকার: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তো আজকে এই টোটাল এই পার্টস অফ স্পিচটাকে আমি দুটো সেকশনে আলোচনা করব। আজকে আলোচনা করব নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, এই 4টে টপিকস নিয়ে আলোচনা করব। তো চলো আজকের আলোচনা শুরু করি। তো প্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নাউন। নাউন হচ্ছে অ্যাকচুয়ালি নেমিং ওয়ার্ডস আর কল্ড নাউন। এক কথায় মানে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় সেই ওয়ার্ডকে বলা হয় নাউন। অ্যাকচুয়ালি এই নাউন বলতে বিভিন্ন জিনিসের নাম বলতে বোঝাতে পারে। যেমন নাউন বলতে কোনো ব্যক্তির নাম বোঝাতে পারে, তারপরে কোনো স্থানের নাম বোঝাতে পারে, কোনো বস্তুর নাম, স্থানের নাম, প্রাণীর নাম, এবং সেই সঙ্গে কোনো আইডিয়া বা ধারণার নাম, কোনো মানে কোন রকম কোয়ালিটি বা গুণের নাম ইত্যাদি বোঝাতে পারে। তাহলে অ্যাকচুয়ালি নাউন বলতে বোঝায়, অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে এরকম যে এ ওয়ার্ড মানে একটা ওয়ার্ড দ্যাট ইজ দ্য নেম অফ এ পার্সন, যেটা ব্যক্তির নাম বোঝাবে। প্লেসের নাম বা স্থানের নাম বোঝাবে। থিংস মানে বস্তু বা কোনো জিনিসের নাম বোঝাবে। অ্যান আইডিয়া মানে হচ্ছে ধারণা। অ্যান্ড অ্যানিমালস এবং প্রাণী। কোয়ালিটিজ মানে হচ্ছে গুণ। অ্যান্ড অ্যাকশন, তাহলে অ্যাকশনের নাম। অ্যাকচুয়ালি তাহলে নাউন বলতে আমরা বোঝাবো সেই সমস্ত ওয়ার্ডকে যে ওয়ার্ড দ্বারা ব্যক্তি, বস্তু, স্থান, আইডিয়া, অ্যানিমালস, কোয়ালিটিস মানে আইডিয়া, অ্যানিমালস, কোয়ালিটিস অ্যান্ড অ্যাকশন। এক কথায় যে ওয়ার্ড দ্বারা ব্যক্তি, বস্তু, আইডিয়া, প্রাণী, গুণ এবং অ্যাকশন মানে হচ্ছে ভার্ব বা ক্রিয়া, এই ক্রিয়ার নাম বোঝাবে সেই সমস্ত ওয়ার্ডকে বলবো আমরা নাউন। তাহলে নাউন বিভিন্ন প্রকার নাউন আছে। যেমন 1 নম্বর হচ্ছে পার্সন বলতে এখানটাই যেমন ব্যক্তির নাম রাম, শ্যাম, টিচার, আইনস্টাইন, ইটিসি। এইভাবে বিভিন্ন ধরনের নাম বলতে হবে। রাম, শ্যাম, যদু, মধু, শ্যামল ইত্যাদি সমস্ত কিছুর নাম একে বলা হচ্ছে, এগুলো হচ্ছে ব্যক্তির নাম। তাহলে ব্যক্তির নাম মানেই হচ্ছে সেটা হচ্ছে নাউন। তারপরে 2 নম্বর হচ্ছে প্লেস মানে যে কোনো স্থানের নাম। যেমন পার্ক হচ্ছে একটা স্থানের নাম। প্যারিস একটা দেশের নাম। আমতলা, ঝাউবনা, ত্রিমোহিনী, ইটিসি। এছাড়া আরো অনেক কিছু হতে পারে। বোম্বে, দিল্লি, চেন্নাই, মাদ্রাজ, অস্ট্রেলিয়া, দেশ বিদেশের প্রত্যেকটা স্থানের নামই হচ্ছে এখানটাই নাউন। তারপরে থিংস মানে হচ্ছে জিনিসপত্র, যে কোনো জিনিস হতে পারে। যেমন বুক, চেয়ার, টেবিল, কম্পিউটার, ইটিসি। এছাড়া আরো অনেক কিছু হতে পারে, যেমন আলমারি, মোবাইল, বিভিন্ন ধরনের পাত্র। এ সবগুলোই হচ্ছে থিংস বা এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে নাউন। তারপরে আইডিয়া হচ্ছে একটা ধারণার নাম। যেমন হ্যাপিনেস, ফ্রিডম, ইটিসি, এগুলো হচ্ছে সবই নাউন। তারপরে অ্যানিমালস যেমন এখানটায় ডগ, গোট, এলিফ্যান্ট, ডিয়ার, ইটিসি। এছাড়া আরো যে সমস্ত প্রাণী আছে সমস্ত প্রাণীগুলোই হচ্ছে এখানে নাউন। তারপরে কোয়ালিটিস মানে হচ্ছে গুণ, যে কোনো গুণের নাম। যেমন সফটনেস, কারেজ, বিউটি, এগুলো সবই হচ্ছে কোয়ালিটি বা গুণের নাম। এগুলো সব হচ্ছে নাউন। তারপর হচ্ছে অ্যাকশন যেমন সুইমিং, ওয়াকিং, ইটিসি। অ্যাকচুয়ালি সুইম ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করার ফলে, একথায় ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করার ফলে যদি সেটি নাউনের অর্থ প্রকাশ করে তাহলে তাকে বলা হয় জিরান।
এটা হচ্ছে সম্পূর্ণ আলাদা বিষয়, অন্য ভিডিওতে এই নিয়ে আলোচনা করা হবে। তো এখন আমি এখানে শুধু উদাহরণ হিসাবে, অ্যাকশন হিসাবে সুইমিং, ওয়াকিং, ইটিসি, এই সমস্ত এগুলো হচ্ছে সবই হচ্ছে কাজের নাম বা অ্যাকশনের নাম। এগুলো হচ্ছে সমস্ত কিছুই নাউন। এবার আলোচনা করছি প্রোনাউন। প্রোনাউন ইজ এ ওয়ার্ড হুইচ ইজ ইউজড ইনস্টেড অফ নাউন টু অ্যাভয়েড দ্য রিপিটেশন ইন এ সেন্টেন্স। অর্থাৎ প্রোনাউন বলতে সেই সমস্ত ওয়ার্ডকে বোঝানো হয় যে ওয়ার্ডগুলো সেন্টেন্সের ভিতরে কি করে, নাউনের পরিবর্তে বসে। কার পরিবর্তে বসে? নাউনের পরিবর্তে বসে। সেই সমস্ত ওয়ার্ডগুলোকে বলা হয় প্রোনাউন। এক কথায় একটা সেন্টেন্সের ভিতরে একটা নাউন, যেমন রাম ইজ এ বয়, রাম গোজ টু স্কুল এভরিডে। তাহলে রাম ইজ এ বয়, ফুল স্টপ, রাম গোজ টু স্কুল এভরিডে। তাহলে এই যে দুটো সেন্টেন্স, এই দুটো সেন্টেন্সের মধ্যে এই রাম হচ্ছে নাউন, এই নাউনটা দ্বিতীয় সেন্টেন্সে আবার রিপিট করা হয়েছে। এর ফলে কি হচ্ছে? বাক্যের সৌন্দর্য বা ল্যাঙ্গুয়েজের সৌন্দর্য বিনষ্ট হচ্ছে। তাই একটা সেন্টেন্সের ভিতরে বা একটা প্যারাগ্রাফের মধ্যে একটা নাউন বারবার ব্যবহার না করে তার পরিবর্তে যে ওয়ার্ডগুলো ব্যবহার করা হয় সেই ওয়ার্ডকে বলা হচ্ছে প্রোনাউন। তাহলে এক কথায় প্রোনাউন বলতে আমরা সেই সমস্ত ওয়ার্ডকে বুঝি, অর্থাৎ যে সমস্ত ওয়ার্ড সেন্টেন্সের ভিতরে মানে বারবার রিপিটেশন বা নাউনের রিপিটেশন থেকে মুক্তি পাওয়ার জন্য নাউনের পরিবর্তে যে ওয়ার্ডগুলোকে ব্যবহার করা হয় সেই ওয়ার্ডগুলো হচ্ছে প্রোনাউন। তাহলে এখানে প্রোনাউন ইজ এ ওয়ার্ড হুইচ ইজ ইউজড, যেটাকে ব্যবহার করা হয় ইনস্টেড অফ নাউন, মানে নাউনের পরিবর্তে টু অ্যাভয়েড দ্য রিপিটেশন ইন এ সেন্টেন্স। এক কথায় সেন্টেন্সের ভিতরে নাউনের বারবার রিপিটেশন হওয়ার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য এই নাউনের পরিবর্তে এই ওয়ার্ডগুলো, এই প্রোনাউনগুলোকে ব্যবহার করা হয়। তাহলে এক কথায় খুব সহজ সরলভাবে বলতে গেলে এটা বোঝায় যে সমস্ত ওয়ার্ড সেন্টেন্সের মধ্যে বা প্যারাগ্রাফের মধ্যে নাউনের পরিবর্তে বসে সেই সমস্ত ওয়ার্ডকে বলা হয় প্রোনাউন। এই হচ্ছে বিষয়। তারপরে বিষয়টা একটি উদাহরণের সাহায্যে বুঝে নেওয়া যাক। যেমন রাম ইজ এ স্টুডেন্ট। রাম ইজ এ স্টুডেন্ট, রাম হচ্ছে স্টুডেন্ট, রাম হয় একজন ছাত্র। এখানে হি গোজ টু স্কুল এভরিডে। তাহলে এই যে এখানে রামটা হচ্ছে নাউন, দ্বিতীয় সেন্টেন্সে এই রামের পরিবর্তে হিটাকে ব্যবহার করা হয়েছে, অতএব হিটা হচ্ছে এখানে প্রোনাউন। তো এই প্রোনাউন বিভিন্ন প্রকারের হয়, এখানে মেন কয়েকটা প্রকার নিয়ে আমি আলোচনা করছি। যেমন এক নম্বর হচ্ছে পার্সোনাল প্রোনাউন বলতে বোঝায় আই, ইউ, হি, শি, ইট, উই, দে, এগুলো হচ্ছে সব পার্সোনাল প্রোনাউন। তারপরে 2 নম্বর হচ্ছে অবজেক্ট প্রোনাউন। এক কথায় আমরা যখন ভয়েস চেঞ্জ করি, যখন অ্যাক্টিভ ভয়েস থেকে যখন প্যাসিভ ভয়েস করা হয়, তখন কিন্তু এই অবজেক্ট প্রোনাউনগুলোকে ব্যবহার করা হয়। যেমন আমরা জানি আইকে যখন আমরা অবজেক্ট করব তখন সেটা হয়ে যায় মি, হিকে যখন আমরা অবজেক্ট করব তখন সেটা হয়ে যায় হিম। এরকম যেমন এখানে আছে ইউ, ইট, মি, হিম, হার, দেম, ইটিসি। এখানে একটা জিনিস লক্ষ্য করার মতো, সেটা হচ্ছে ইউ অ্যান্ড ইট, এই দুটো প্রোনাউন অবজেক্ট প্রোনাউন হয়। আবার ইউ এবং ইট এগুলো কিন্তু পার্সোনাল প্রোনাউনের মধ্যেও হয়, যেমন ইউ অ্যান্ড ইট। তাহলে ইউ অ্যান্ড ইট এটা পার্সোনাল প্রোনাউন হয়, এবং ইউ অ্যান্ড ইট এটা অবজেক্ট প্রোনাউনও হয়। এই দুটো হচ্ছে কিন্তু কমন। এরপরে আলোচনা করছি পসেসিভ প্রোনাউনের মধ্যে যেমন মাই, ইওর, হিজ। তারপরে আছে রিফ্লেক্সিভ প্রোনাউন ইংরেজি গ্রামারে, ইংরেজি ভাষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই রিফ্লেক্সিভ প্রোনাউন নিয়ে আমি পরবর্তী ভিডিওতে একটা সেপারেট ভিডিও বা সেপারেট আলোচনা করব, তখন রিফ্লেক্সিভ প্রোনাউনের সংজ্ঞা, ডেফিনেশন এবং সমস্ত বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। আজকে জাস্ট আমি উদাহরণটুকু দিয়ে বোঝাতে চাইছি। রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে মাই সেলফ, হিমসেলফ, দেমসেলফ, এই জাতীয় হার সেলফ, ইট সেলফ, এই সমস্ত মানে সেলফ যুক্ত এই সমস্ত ওয়ার্ডগুলো সাধারণত রিফ্লেক্সিভ প্রোনাউন হয়।
এবার আলোচনা করছি ভার্ব। ভার্ব নিয়ে এবার আলোচনা করছি। তাহলে ভার্ব, ভার্ব কাকে বলা হয়? অ্যাকচুয়ালি খুব সহজ সরল ভাবে বলতে গেলে বলা হয় যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় সেই ওয়ার্ডকে বলা হয় ভার্ব। তাহলে ভার্ব ইজ এ ওয়ার্ড অর এ গ্রুপ অফ ওয়ার্ড দ্যাট ইজ ইউজ টু ইন্ডিকেট সামথিং হ্যাপেন ইজ কল্ড ভার্ব। তাহলে ভার্ব কাকে বলা হচ্ছে? এ ওয়ার্ড অর এ গ্রুপ অফ ওয়ার্ড, এ ওয়ার্ড অর এ গ্রুপ অফ ওয়ার্ড that is used to indicate something happen is called verb। মানে যে ওয়ার্ড বা ওয়ার্ড সমষ্টি একটা ওয়ার্ড বা একের অধিক ওয়ার্ড হতে পারে, মানে একটা ওয়ার্ড বা একের অধিক ওয়ার্ড অর্থাৎ ওয়ার্ড সমষ্টি দ্বারা যখন কোনো কাজ করা বোঝায় তখন তাকে বলা হচ্ছে ভার্ব। এই ভার্বকে মোটামুটি অনেক ভাবে ভাগ করা যায়। তার মধ্যে তিনটে মেন ভাগ, যেমন অ্যাকশন ভার্ব, 2 নম্বর হচ্ছে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব, আর 3 নম্বর হচ্ছে স্টেট অফ বিং অর লিঙ্কিং ভার্ব। এই তিনটে ভার্ব নিয়ে আমি আলোচনা করছি এবং প্রত্যেকটা আলোচনার আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। তো প্রথম আলোচনা করব অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্ব কাকে বলা হয়? অ্যাকশন ভার্ব হচ্ছে মানে সেই সমস্ত ভার্ব, মানে অ্যাকশন ভার্ব বলতে আমরা এমন একটা ওয়ার্ডকে বুঝি বা এমন একটা ক্রিয়াকে বুঝি যে ক্রিয়াটি কোনো বস্তু বা ব্যক্তির দ্বারা, মানে কোনো ব্যক্তি বা বস্তুর দ্বারা সম্পাদিত শারীরিক এবং মানসিক যে ক্রিয়া বা কাজ বা গতি তাকে বলা হচ্ছে অ্যাকশন ভার্ব। তাহলে এক কথায় অ্যাকশন ভার্ব বলতে আমরা বুঝছি এটাই যে ব্যক্তি বা বস্তুর দ্বারা সম্পাদিত মানসিক এবং শারীরিকভাবে সংঘটিত হওয়া যে ক্রিয়া বা কাজ বা গতি তাকে বলা হচ্ছে অ্যাকশন ভার্ব। তাহলে অ্যাকশন ভার্বটা দুই ভাবে সম্পন্ন হয়। অ্যাকশন ভার্ব হলো দুই প্রকার, একটা হচ্ছে ফিজিক্যাল অ্যাকশন ভার্ব আর একটা হচ্ছে মেন্টাল অ্যাকশন ভার্ব। তাহলে ফিজিক্যাল অ্যাকশন ভার্ব কাকে বলা হয়? মানে যে ভার্বকে বা যে কাজকে আমরা অনুভব করতে পারি বা আমরা দেখতে পাই তাকে বলা হয় ফিজিক্যাল ভার্ব। এক কথায় শারীরিকভাবে সম্পন্ন হওয়া যে কাজ সেই কাজকে বলা হয় ফিজিক্যাল ভার্ব। যেমন যেমন রান, রান মানে হচ্ছে দৌড়ানো। যদি বলা হয় রান, হি রানস, সে দৌড়ায়, তাহলে এই যে দৌড়ানোর কাজটা, এই দৌড়ানোর কাজটা কিন্তু ফিজিক্যাল বা শারীরিক ভাবে সম্পন্ন হচ্ছে, সেই জন্য রানটা হচ্ছে এখানে ফিজিক্যাল অ্যাকশন ভার্ব। রানটা হচ্ছে এখানে ফিজিক্যাল অ্যাকশন ভার্ব। তারপরে জাম্পস, হি জাম্পস ওভার দ্য ফেন্স, সে ফেন্স অর্থাৎ বেড়ার উপর দিয়ে লাফিয়ে চলে গেল, এটা হচ্ছে কিন্তু ফিজিক্যাল অ্যাকশন ভার্ব, অর্থাৎ এই মানে এটা শারীরিকভাবে সম্পন্ন হচ্ছে। এই কাজটাকে আমরা মানে উপলব্ধি করতে পারি, আমরা দেখতে পাই, আমরা অনুভব করতে পারি। তাই এই হি রানস, হি জাম্পস, তারপরে হি টকস, হি সিংস, হি ইট, হি থিংস, হি বিল্ড, এই সমস্ত মানে ভার্বগুলো হচ্ছে ফিজিক্যাল অ্যাকশন ভার্ব। যেমন হি রানস, হি জাম্পস ওভার দ্য ফেন্স, হি টকস, সে কথা বলে, হি সিংস, সে গান করে, হি ইটস, সে খায়, হি থিংস, সে ভাবে, হি বিল্ডস, সে নির্মাণ করে। এই সমস্ত ভাবগুলো হচ্ছে ফিজিক্যাল ভাব, কারণ এগুলো শারীরিকভাবে সম্পন্ন হয়, এগুলোকে আমরা দেখতে পাই বা উপলব্ধি করতে পারি, তাই এগুলো হচ্ছে ফিজিক্যাল ভাব। আর অন্যদিকে যে ভাবগুলোকে আমরা যে ভাবগুলোকে আমরা দেখতে পাই না, যে ভাবগুলোকে আমরা মানে দেখতে পাই না, যে ভার্বের কাজগুলোকে আমরা দেখতে পাই না, আমরা মন দিয়ে উপলব্ধি করি, অর্থাৎ আমাদের মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ মস্তিষ্ক দ্বারা যে সমস্ত ক্রিয়াগুলো সম্পন্ন হয় তাকে বলা হচ্ছে মেন্টাল ভার্ব বা মানসিক প্রক্রিয়া। যেমন যেমন হি আন্ডারস্ট্যান্ড, হি আন্ডারস্ট্যান্ডস দ্য থিম অফ দি পোয়েম, থিম অফ দি পোয়েম, মানে হি আন্ডারস্ট্যান্ড, সে বুঝতে পারে, দ্য থিম অফ দি পোয়েম, থিম অফ দি পোয়েম মানে যে কবিতার বিষয়বস্তু, সে আন্ডারস্ট্যান্ড করতে পারে। আন্ডারস্ট্যান্ডের বিষয়টা কিন্তু শারীরিকভাবে সম্পন্ন হয় না, আন্ডারস্ট্যান্ডটা সম্পূর্ণ মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয়, সেই জন্য আন্ডারস্ট্যান্ড, এই আন্ডারস্ট্যান্ড ভাবটা হচ্ছে এখানটাই মেন্টাল ভার্ব। তারপরে আরো আছে যেমন বিলিভ, আই বিলিভ ইউ,
আই বিলিভ ইউ, আই বিলিভ ইউ, আমি তোমাকে বিশ্বাস করি। এই বিশ্বাস করার বিষয়টাও কিন্তু মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয়। তারপরে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। এই লাভ, এই যে ভালোবাসার বিষয়টা, এটাও কিন্তু চোখে দেখা যায় না, এটাকে অনুভব করতে হয় এবং মন দ্বারা নিয়ন্ত্রিত হয়, মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয়। সেই জন্য আন্ডারস্ট্যান্ড, বিলিভ এবং লাভ এই ভার্বগুলো হচ্ছে মেন্টাল ভার্ব। তাহলে আমরা অ্যাকশন ভার্ব, দুই রকম ভার্ব দেখতে পেলাম। একটা হচ্ছে শারীরিকভাবে সম্পন্ন হওয়া ভার্বগুলো হচ্ছে ফিজিক্যাল ভার্ব, এবং মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত যে ক্রিয়া, সেই ক্রিয়াগুলো হচ্ছে মেন্টাল ভার্ব। মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয় যে মানে ভার্বগুলো, সেইগুলো হচ্ছে মেন্টাল ভার্ব। এরপরে আলোচনা করছি স্টেট অফ বিং অর লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বটা কি? তাহলে লিঙ্কিং ভার্ব হচ্ছে এমন একটি ক্রিয়া, লিঙ্কিং ভার্ব হলো এমন একটি ক্রিয়া যা নির্দিষ্ট কোনো কাজকে না বুঝিয়ে একটি সেন্টেন্সের মধ্যে অবস্থিত যে সাবজেক্ট এবং সেই সাবজেক্ট সম্পর্কে তথ্য প্রদানকারী শব্দকে বা বাক্যাংশকে সংযুক্ত করে বা সংযোগ স্থাপন করে, সেই ভার্বকে বলা হয় লিঙ্কিং ভার্ব বা স্টেট অফ বিং। একটা উদাহরণের সাহায্যে ব্যাপারটা বুঝে নেওয়া যাক। যেমন হি ইজ এ টিচার, হি ইজ এ টিচার, এখানে হি হচ্ছে এখানে ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব এবং হি হচ্ছে এখানটায় সাবজেক্ট, ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব। আর এখানে এই টিচার হচ্ছে এই সাবজেক্ট সম্পর্কে তথ্য প্রদানকারী একটি শব্দ। তাহলে সাবজেক্ট সম্পর্কে তথ্য প্রদানকারী একটি শব্দ বা সাবজেক্ট কমপ্লিমেন্ট বলা হয়। এখানে কমপ্লিমেন্টের বিষয়টা হচ্ছে যে সাবজেক্ট সম্পর্কে তথ্য প্রদানকারী যে শব্দ, সেই শব্দটাকে বা সেই বাক্যাংশটাকে বলা হয় সাবজেক্ট কমপ্লিমেন্ট। এখানে কমপ্লিমেন্ট হচ্ছে সাবজেক্ট বলতে যে ব্যক্তিকে বোঝানো হয়, এবং তথ্য প্রদানকারী যে শব্দ টিচার বলতেও সেই ব্যক্তিকে বোঝানো হয়। এক কথায় সাবজেক্ট এবং সাবজেক্ট সম্পর্কে তথ্য প্রদানকারী যে শব্দ, সেই শব্দটা হচ্ছে সাবজেক্টের পরিপূরক হিসাবে কাজ করে। মানে সাবজেক্ট বলতেও যাকে বোঝানো হয়, টিচার বলতেও তাকে বোঝানো হয়। তাহলে এই সাবজেক্ট এবং সাবজেক্ট সম্পর্কে তথ্য প্রদানকারী শব্দ যদি একই ব্যক্তিকে বোঝায়, তাহলে সেই তথ্য প্রদানকারী সেই শব্দকে বলা হয় সাবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে এখানটাই আমরা আরো সহজ করে বলতে পারি, যে ভার্বের সাহায্যে সাবজেক্ট এবং সাবজেক্ট কমপ্লিমেন্টের মধ্যে সংযোগ স্থাপিত হয় তাকে বলা হয় লিঙ্কিং ভার্ব। এই লিঙ্কিং ভার্ব, অনেকগুলো লিঙ্কিং ভার্ব আছে, যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ফিল, সিম, অ্যাপিয়ার, টেস্ট, বিকাম। এই সমস্ত ওয়ার্ডগুলো হচ্ছে সবটাই হচ্ছে লিঙ্কিং ভার্ব। পরে হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব। হেল্পিং ভার্ব মানে হচ্ছে সাহায্যকারী ভার্ব অর অক্সিলিয়ারি ভার্ব। হেল্পিং ভার্ব এবং অক্সিলিয়ারি ভার্ব একই ভার্ব, মানে একই ভার্বের একে অন্যের নাম আর কি। মানে হেল্পিং ভার্বের অপর নাম হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্বের অপর নাম হচ্ছে হেল্পিং ভার্ব। তাহলে হেল্পিং ভার্ব কাকে বলা হয়? হেল্পিং ভার্ব অর অক্সিলিয়ারি ভার্ব that assist a main verb to express mood, tense, voice। তাহলে মানে যে সমস্ত ভার্ব মেন ভার্বের মুড, টেন্স, ভয়েস প্রকাশ করতে সাহায্য করে, সেই সমস্ত ভার্বকে বলা হচ্ছে হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব। তাহলে হেল্পিং ভার্ব অর অক্সিলিয়ারি ভার্ব দ্যাট অ্যাসিস্ট এ মেন ভার্ব টু এক্সপ্রেস মুড, টেন্স, ভয়েস। এক কথায় যে সমস্ত ভার্ব মানে মেন ভার্বের মানে মুড, টেন্স, ভয়েস প্রকাশ করতে সাহায্য করে, সেই সমস্ত ভার্বকে বলা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব। এখানে অক্সিলিয়ারি ভার্বকে মূলত দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব আর একটা হচ্ছে মোডাল অক্সিলিয়ারি ভার্ব। এখানে প্রাইমারি অক্সিলিয়ারি ভার্বও আবার তিন রকম হয়। একটা হচ্ছে টু ডু ভার্ব হচ্ছে ডু, ডাজ, ডিড। দুই নম্বর হচ্ছে
টু বি ভার্ব, টু বি ভার্বটা হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন। তারপরে টু হ্যাভ ভার্ব, 3 নম্বর হচ্ছে টু হ্যাভ ভার্ব। টু হ্যাভ ভার্বটা হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। এগুলো হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব। অন্যদিকে মডাল অক্সিলিয়ারি ভার্বটা হচ্ছে, মডাল অক্সিলিয়ারি ভার্বটা যেসব ভার্ব বাক্যের মেন ভার্বের সঙ্গে ব্যবহার হয়, যেসব ভার্ব বাক্যের মেন ভার্বের সঙ্গে ব্যবহার হয় এবং মেন ভার্বের মুড টেন্স ভয়েস প্রকাশ করতে, মানে মুড টেন্স ভয়েসকে স্পষ্ট করে তোলে, সেই সমস্ত ভার্বকে বলা হচ্ছে মডাল অক্সিলিয়ারি ভার্ব। যেমন মডাল অক্সিলিয়ারি ভার্বের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ক্যান, কুড। ক্যানটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম হচ্ছে কুড। মে, মেটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম হচ্ছে মাইট। শ্যাল হচ্ছে প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট ফর্ম হচ্ছে শুড। উইল হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম হচ্ছে উড, অট ইত্যাদি। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, উড, উইল, উড, অট, এই সমস্ত ভার্বগুলি হচ্ছে মডাল অক্সিলিয়ারি ভার্ব। এরপর আলোচনা করছি অ্যাডজেক্টিভ। হোয়াট ইজ অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ কাকে বলে? তাহলে অ্যাডজেক্টিভ ইজ এ ওয়ার্ড হুইচ ডেসক্রাইব অর মডিফাই দ্য নাউন অর প্রোনাউন। তাহলে অ্যাডজেক্টিভ বলতে সেই সমস্ত শব্দকে বোঝায় যে শব্দগুলো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ইত্যাদি নির্দিষ্ট করে বা সূচিত করে, সেই সমস্ত ওয়ার্ডকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ হচ্ছে, অ্যাডজেক্টিভ ইজ এ ওয়ার্ড হুইচ ডেসক্রাইব অর মডিফাই, মানে অ্যাডজেক্টিভ হচ্ছে ওয়ার্ড, একটা ওয়ার্ড যেটা কি করে, বর্ণনা করে। ডেসক্রাইব মানে হচ্ছে বর্ণনা, মডিফাই, মডিফাই নাউন অর প্রোনাউন। তাহলে অ্যাডজেক্টিভ ইজ এ ওয়ার্ড হুইচ ডেসক্রাইব অর মডিফাই দ্য নাউন অর প্রোনাউন। নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ইত্যাদি বোঝাতে, ইত্যাদি নির্দিষ্ট করতে যে সমস্ত শব্দ ব্যবহার করা হয়, সেই সমস্ত শব্দকে বলা হয় অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ বিষয়গুলো একটু উদাহরণের সাহায্যে বুঝে নেওয়া যাক। যদি লেখা হয় শি ইজ এ বিউটিফুল, বিউটিফুল গার্ল, তাহলে এখানে এই বিউটিফুল এই শব্দটা কিন্তু শি প্রোনাউনের গুণকে সূচিত করছে, গুণকে নির্দিষ্ট করছে। সো বিউটিফুল ইজ অ্যান অ্যাডজেক্টিভ। ঠিক তেমনি ডেলিসিয়াস, ডেলিসিয়াস মানে টেস্টি, মানে ডেলিসিয়াস ফুড, ডেলিসিয়াস ফুড, ডেলিসিয়াস মানে হচ্ছে সুস্বাদু। তাহলে এই ডেলিসিয়াসটা এখানে ম্যাঙ্গো পিকলের দোষ বা ম্যাঙ্গো পিকলের গুণকে এখানটায় নির্দিষ্ট করছে, সেই জন্য ডেলিসিয়াসটা হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। তবে কাইন্ড, হি ইজ এ কাইন্ড হার্টেড ম্যান, মানে হি ইজ এ কাইন্ড হার্টেড ম্যান, বা রাম ইজ এ কাইন্ড হার্টেড পারসন। তাহলে এখানে রাম ইজ এ কাইন্ড হার্টেড পারসন, এই কাইন্ড মানে হচ্ছে দয়ালু। এখানে এখানে রামের যে হৃদয়, তার হৃদয়টা হচ্ছে কাইন্ড বা দয়ালু। তাহলে এখানে রামের হৃদয় সম্পর্কে একটা নির্দিষ্ট গুণ প্রকাশ করছে, সেটি হচ্ছে দয়ালু। তাহলে কাইন্ড হচ্ছে এখানটাতে, কাইন্ড হচ্ছে এখানটাতে অ্যাডজেক্টিভ। তেমনি ফ্যান্টাস্টিক, দিস ইজ দ্য ফ্যান্টাস্টিক প্লেস, তাহলে দিস ইজ এ ফ্যান্টাস্টিক প্লেস, এই ফ্যান্টাস্টিক হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। তবে ইম্পসিবল, ইট ইজ ভেরি ইম্পসিবল টু ক্যারি দ্য বোথ, তাহলে এখানে ইম্পসিবলটা একটা গুণকে প্রকাশ করছে, সুতরাং ইম্পসিবল হচ্ছে একটা কোয়ালিটি বা ইম্পসিবল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। স্ট্রং, স্ট্রং মানে হচ্ছে শক্তিশালী, হি ইজ এ স্ট্রং পারসন, হি ইজ এ স্ট্রং পারসন, তাহলে এখানে স্ট্রং হচ্ছে শক্তিশালী, স্ট্রংটা হি এই প্রোনাউনটির গুণকে প্রকাশ করছে, সুতরাং স্ট্রং হচ্ছে এখানটাই অ্যাডজেক্টিভ। ঠিক সেই রকম সাইজ, সাইজগত দিক থেকে অ্যাডজেক্টিভ আছে। যেমন বিগ, বিগ হচ্ছে দ্য বিল্ডিং ইজ ভেরি বিগ, দ্য বিল্ডিং ইজ বিগ, মানে এই বিল্ডিংটা হচ্ছে বড়। তাহলে এখানে আকারগত দিক, মানে বিল্ডিং এর আকারগত দিকটি প্রকাশ করছে, সুতরাং বিগ হচ্ছে এখানটাই অ্যাডজেক্টিভ। তারপরে স্মল, বা শি ইজ এ স্মল গার্ল, এখানে স্মল তার ওই গার্ল বা বালিকাটির গুণকে প্রকাশ করছে, মানে তার সাইজ সম্পর্কে বর্ণনা করছে, সেজন্য স্মল হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। তবে টল, দ্য ট্রি ইজ টল, দ্য ট্রি ইজ টল, গাছটি হয় খুব লম্বা। এক্ষেত্রে এই টল শব্দটি কিন্তু গাছটির আকারগত বৈশিষ্ট্য বর্ণনা করছে, সুতরাং টল হচ্ছে এখানটাই অ্যাডজেক্টিভ। তেমনি তারপরে শর্ট, শর্ট মানে হচ্ছে বেটে বা ছোট, মানে হি ইজ এ শর্ট বয়, হি ইজ এ শর্ট বয়, এখানে শর্ট শব্দটা কি করছে, তার যে মানে আকারগত বৈশিষ্ট্য
সে আকারগত বৈশিষ্ট্য এখানে প্রমাণ করছে, সেই জন্য শর্ট হচ্ছে এখানটাতে অ্যাডজেক্টিভ। তারপরে এজ, এজ মানে হচ্ছে বয়স, যেমন ওল্ড, দ্য বিল্ডিং ইজ ভেরি ওল্ড, দ্য বিল্ডিং ইজ ভেরি ওল্ড, ওল্ড মানে হচ্ছে পুরানো। তাহলে এই ওল্ড শব্দটা কিন্তু এই বিল্ডিংটার এজ সম্পর্কে মানে বর্ণনা করছে, সেজন্য ওল্ড হচ্ছে এখানটাতে অ্যাডজেক্টিভ। তবে নিউ, নিউ হচ্ছে দিস ইজ এ মানে শি ইজ এ নিউ বর্ন বেবি, শি ইজ এ নিউ বর্ন বেবি মানে হচ্ছে সে মানে অল্প কিছুদিন হলো সে জন্মগ্রহণ করেছে। তাহলে এক্ষেত্রে নিউটা কিন্তু এই যে হি প্রোনাউনটির এজ কে বর্ণনা করছে, সুতরাং নিউটা হচ্ছে এখানটায় অ্যাডজেক্টিভ। ইয়াং, ইয়াং মানে ইয়াং বলতে এখানটায় অল্প বয়স বা যুবক। রাম ইজ এ ইয়াং বয়, তাহলে এখানটায় এই ইয়াং শব্দটা কি হচ্ছে রামের এজ সম্পর্কে বর্ণনা করছে, সুতরাং ইয়াং হচ্ছে এখানটায় অ্যাডজেক্টিভ। ঠিক তেমনি কালার, কালার হচ্ছে ব্লু, ব্লু হচ্ছে নীল, দ্য স্কাই ইজ ব্লু, তাহলে আকাশটা হচ্ছে একটা নাউন, ইজ ব্লু, ব্লু মানে হচ্ছে নীল, তাহলে এখানে ব্লু শব্দটা কি করছে, ব্লু শব্দটা আকাশের গুণ বা আকাশের রঙকে প্রকাশ করছে, সুতরাং এটি হচ্ছে ব্লু হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। গ্রে, হিজ আই ইজ গ্রে মানে তার চোখ হচ্ছে ধূসর বর্ণের, এখানে হিজ আইজ এখানে তার চোখ সম্পর্কে বর্ণনা করছে, সুতরাং এখানটাই গ্রে হচ্ছে এখানটায় অ্যাডজেক্টিভ। গ্রিন, দ্য কালার অফ লিভস, দ্য কালার অফ লিভস ইজ গ্রিন মানে হচ্ছে পাতার রং হচ্ছে সবুজ, তাহলে এখানে পাতার গুণকে মানে পাতার রংকে বর্ণনা করছে, সুতরাং এখানে গ্রিন হচ্ছে অ্যাডজেক্টিভ। পিঙ্ক, দিস ইজ এ পিঙ্ক বল, এখানটাই পিঙ্ক শব্দটা বলের রংকে সূচিত করছে, তাই পিঙ্ক হচ্ছে এখানটাই অ্যাডজেক্টিভ। ঠিক তেমনি অরিজিন, উৎপত্তিগত কিছু অ্যাডজেক্টিভ আছে, যেমন আমেরিকান, যার আমেরিকায় বসবাস করে তাকে বলা হয় আমেরিকান, আমেরিকান হচ্ছে এখানটায় অ্যাডজেক্টিভ। তবে উডেন, উডেন হচ্ছে কাঠ দিয়ে তৈরি, উৎপত্তিগত কারণে মানে কাঠ দিয়ে তৈরি মানে এখানটাই মানে বা আসবাবটি কি দিয়ে তৈরি সেটা প্রকাশ করছে এখানে, সেই জন্য উডেনটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। ঠিক তেমনি মেটেরিয়াল, মেটেরিয়াল উডেন, প্লাস্টিক। আবার আদার কিছু কমন এক্সাম্পল আছে, যেমন হট, হট মানে হচ্ছে গরম, হট মানে গরম। দ্য পট ইজ হট, পাত্রটি হচ্ছে খুব হট বা খুব উষ্ণ, এখানে হটটা কিন্তু পাত্রটি সম্পর্কে বর্ণনা দিচ্ছে, সুতরাং হট হচ্ছে এখানটাই অ্যাডজেক্টিভ। কোল্ড, কোল্ড মানে ইট ইজ এ কোল্ড প্লেস, এটা হচ্ছে একটা কোল্ড প্লেস বা ঠান্ডা জায়গা, এখানে কোল্ড এই জায়গাটি সম্পর্কে একটা বর্ণনা দিচ্ছে, সুতরাং কোল্ড হচ্ছে এখানটাই অ্যাডজেক্টিভ। ঠিক তেমনি ফুল, এমটি, ফাস্ট, স্লো এই সমস্ত ওয়ার্ডগুলো হচ্ছে এখানটাই অ্যাডজেক্টিভ। তো বন্ধুরা, আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি। আমি পার্টস অফ স্পিচের যে 8 প্রকার পার্টস অফ স্পিচ আছে তার মধ্যে প্রথম 4টি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করলাম। তোমরা যদি প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আমার এই আলোচনা শোনো, তাহলে এই পার্টস অফ স্পিচের নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এই 4টে টপিক সম্পর্কে তোমাদের কোনো সন্দেহের অবকাশ থাকবে না। তোমাদের কাছে এই বিষয়টা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। পরবর্তীতে আমি এই পার্টস অফ স্পিচের বাকি 4টে টপিকস নিয়ে আলোচনা করব। তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে আমি বিদায় নিচ্ছি। যাওয়ার প্রাককালে একটাই কথা বলবো, তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বাজিয়ে অল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে গ্রামার এবং অন্যান্য টপিকস বা ইংরেজি সাহিত্যের বিভিন্ন বিষয় নিয়ে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তোমার মোবাইলে পৌঁছে যায়।